প্রতিদিনের কাজে ডুবে থাকতে থাকতে মানুষ নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলে, নিজেরই অজান্তে। আবেগ অনুভূতির ওপর চেপে বসা দায়িত্বের ভার তাকে সম্পর্কের গভীরে পা রাখতে দেয় না। সে নিজেই গুটিয়ে নেয় নিজেকে। কিন্তু তবু একটা প্রশ্ন যেন বারবার ফিরে আসে, এই নিঃসঙ্গ যান্ত্রিক জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন সম্ভব? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শুনবেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত রচনা ভোঁতা। শুনতে থাকুন। লোকে বলে রস কষ নেই, একেবারে ভোঁতা মানুষ। বাড়ির লোক আরও বাড়িয়ে বলে দয়া মায়া নেই, হৃদয়হীন নিষ্ঠুর মানুষ। কেনই বা বলবে না লোকে, ঘরের এবং বাইরের লোকে। বয়স 30 পেরিয়েছে, স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, চাকরি করে 300 টাকা মোটা বেতনের, অথচ একটা অদ্ভুত নিরুত্তেজ যান্ত্রিক জীবন যাপন করে চলেছে। তার যেন কোনো শখ নেই, আবেগ নেই, উত্তাপ নেই। বউ চায় না, নেশা করে না, সিনেমা দেখে না, জুয়াও খেলে না। মেয়েদের সাথে মেলামেশা, বন্ধুর সাথে মজার কথা, রসের কথা, কেচ্ছার কথা, কোনো কিছুতেই তার রুচি নেই। কাউকে স্নেহমায়া দেয়ও না, আর নিজের জন্যও চায় না। অথচ গোমরা মুখেও দিন কাটায় না। ব্যথা বেদনা বিষণ্ণতার কোনো আমেজ মেলে না তার কাছে। তাহলেও অন্তত অনুমান করা যেত, সকলের অজ্ঞাতেই হয়তো জীবনে তার একটা কিছু ঘটেছে। মনটা কোনো কারণে বিগড়ে গেছে, অথবা হয়তো ভেঙেই গেছে। সাধারণভাবে লোকের সঙ্গে মেলামেশা, হাসি, গল্প সবই বজায় আছে ঠিকই। রোয়াকের বৈঠকে নগদ নগদ উত্তেজক সংবাদ ও সমস্যা নিয়ে গলাবাজির সময় হাজির থাকলে তার গলাও অন্যের চেয়ে কম চড়ে না। রাত্রে দিব্যি ঘুমোয়, পেট ভরে খায়, সংসারের খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখে, কঠোর নিয়মে সংসার চালায়। বাপ মা ভাই বোনের সংসার। বিয়ের কথা বললে হেসে উড়িয়ে দেয়। হাসে সত্যই, কিন্তু এমন এক কঠোর দৃঢ়তার সঙ্গে কথাটা উড়িয়ে দেয় যে পিড়াপিড়ি করার সাহস হয় না বাড়ির লোকের। কল্পনা মুখ বাঁকিয়ে বলে, বিয়ে করবে কি? বউ তো আর পুতুলটির মতো উঠবে বসবে না, আমরা যেমন করি। বউয়ের চেয়ে করতালি ভালো লাগবে দাদার। আলপনা বলে, ভালো লাগে না ছাই, দাদার তো ভালো লাগালাগিই নেই। করতালি করতে হবে তাই কলের মতো করে, দাদার বুকটা পাথর দিয়ে গড়া। পিঠোপিঠি 2 বোন, বিয়ের বয়স পেরিয়ে গেছে দুজনেরই। সুনীল যে বিয়ে করে না তার অন্য কোনো কারণ নেই, তার ধাতটাই একমাত্র কারণ। মানুষটাই সে ওই রকম। স্নেহ, মায়া, প্রেম, ভালোবাসা তিতো নয় তার কাছে। সে কোনো স্বাদই পায় না ওসবে। ঘর সংসারে তার বিতৃষ্ণা নেই। রোগ শোক দুঃখ যাতনা ভরা জীবনের উপর মনটাও তার বিষিয়ে যায়নি। তাহলে তো বৈরাগ্য আসত। আসলে ওর হৃদয়টাই ভোঁতা, অনুভূতির বালাই নেই। অনুরাগের তাপে গলেও না, আর বিরাগের হিমে জমেও না। সংসার চলে সুনীলের আয়ে। ভূপেশ পেনশন পায় মোটে 55 টাকা। সংসারে তাই সুনীলের কথার উপর আর কোনো কথা নেই। কিন্তু সে হম্বিতম্বি করে না, বা কড়া শাসনে সকলকে দাবিয়েও রাখে না। ভূপেশই বরং দিনে 10 বার রাগে আর চেঁচামেচি করে। তবু সকলে নিষ্ঠুরভাবে সুনীলকেই, তার সংসার চালাবার হৃদয় বর্জিত নীতিটার জন্য।
এই নীতিতে প্রয়োজনের আপেক্ষিক ওজন ছাড়া কোনো হিসেব নেই। কারো এতটুকু শখ বা আবদার প্রশ্রয় পায় না এই নীতিতে। প্রাণপণে লাগাম টেনে খরচ করার প্রয়োজনটা সবাই বোঝে বই কি। দুটি বোন একটি ভাই কলেজে, আর দুটি ভাই একটি বোন স্কুলে পড়ে। কঠোর হিসাব ছাড়া এত বড় সংসার কি এই আয়ে চলে? কিন্তু তা বলে এই কেমন হিসাব সুনীলের? সব রকম বিলাসিতা নয় বাদ গেল। একদিন পরে একবেলা এক টুকরো মাছ খাওয়া থেকে রোজের 1 সের দুধ মেপে মেপে কে কতটুকু খাবে আর কে 1 ফোঁটাও খাবে না, সে নিয়ম পর্যন্ত কিছুটা মেনে নেওয়া গেল। কিন্তু সামান্য পয়সায় মেটানো যায় এমন দুটো একটা তুচ্ছ সাধও কেন বাতিল হয়ে যাবে? সুনীল কেন ভুলেও একদিন অল্প দামের একটি উপহার এনে কারো মুখে হাসি ফোটাবে না? ছোট বোনটিকে দুটো পুতুল কিনে দিলেই কি সংসার একেবারে অচল হয়ে যাবে? ভূপেশ তো সামান্য হাত খরচের টাকা থেকেই মেয়েকে পুতুল না কিনে দিয়ে পারে না, এবং তাতে সংসারের অনটনও বেড়ে যায় না। তবু হয়তো একটু কম হৃদয়হীন ভাবা যেত তাকে। বুড়ো বাবা মা আর ভাই বোনদের তুচ্ছতম স্বাদ আহ্লাদ মেটাতে পারে না বলে একটু যদি ম্লান দেখাতো তার মুখ, একটু যদি সে আফসোস করত। কিন্তু সে যেন গ্রাহ্যও করে না। কল্পনার একটি শাড়ি না হলেই নয়, কলেজে পরে যাবার কাপড় নেই। মায়ার পরনে শাড়িখানা দেখে হঠাৎ কি অদম্য সাধে যে জাগলো কল্পনার, সেও ওই রকম শাড়ি পরবে। ওখানার দাম 16 টাকা। সুনীল তাকে 13 টাকার একখানা কাপড় কিনে দেবে। মা বলে, 3টে টাকার মামলা তো, দে কিনে। সুনীল মাথা নাড়ে। এ মাথা নাড়ার মানে জানে কল্পনা। অনেকদিন পরে দাদার কাছে সে কেঁদে ফেলে, বলে, 13 টাকা 16 টাকায় এত তফাৎ তোমার কাছে? অনেক তফাৎ। তবে আরো কম দামের কিনে দাও। ঘরে পরবার হলে তাই দিতাম, কলেজে যাবি তো এ কাপড় পরে। কিন্তু এবার ছাড়ে না কল্পনা। ভূপেশের কাছে 3টি টাকা আদায় করে সুনীলের কেনা কাপড় বদলে সাধের কাপড়টি কিনে আনে। সুনীল রাগে না, কিচ্ছু বলে না, ফিরেও তাকায় না। সন্ধ্যার পর মায়াদের বাড়ির স্কুলে শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং শেখাতে গেলে মায়া বলে, কল্পনার কাছে শাড়ির ব্যাপার শুনলাম, সত্যি কি করে পারেন আপনি? না পেরে উপায় নেই, তাই পারি। মায়া একটু সংশয় ভরে তাকায়, বলে, 3টে টাকায় কি আসতো যেত? খুকুকে পুতুল পর্যন্ত কিনে দেন না, ছোট্ট বোনটিকে পুতুল দিলে ফতুর হবেন? মায়া কখনো এভাবে কথা বলে না। তার কাজের মানে বোঝার চেষ্টা করার বদলে একেবারে সমালোচনা করে বসা। সুনীল বলে, অনেক দিন পরে কল্পনা আজ আবদার ধরেছিল। চাকরি পাওয়ার গোড়ার দিকে প্রত্যেক দিনে অন্তত 10টা করে আবদার করত। আজকাল আর বড় একটা কেউ কিছু চায় না আমার কাছে। খুকুকে পুতুল দিলে কি হতো জানেন? আর কল্পনাকে 13 টাকার বদলে 16 টাকার কাপড় দিলে আবার সবাই এটা দাও ওটা দাও শুরু করে দিত। একটা মেটালে 10টা মেটাতে পারবো না, সে আশা জাগিয়ে লাভ কি? সে তো বুঝলাম, কিন্তু পারেন কি করে তাই ভাবি। আপনি পারছেন কি করে? আপনার মা তো আজও কাঁদাকাটা করেন। এটা অন্য জিনিস। বিয়ে করব না নিয়ে একটা বড় লড়াই হয়ে গেছে। মা বাবা মেনে নিয়েছে, চুকে গেছে। মা মাঝে মাঝে একটু শখের কান্না কাঁদে,
কিন্তু এসব টুকিটাকি ব্যাপারে শক্ত থাকা। আচ্ছা, আদুরে বোনটি পুতুল চাইলে না দিয়ে আপনার কষ্ট হয় না? সুনীল ধীর ভাবে বলে, কি জানি, টের পাই না। বোনটি সবার আদুরে, কিন্তু আমার আদুরে নয় বলে বোধ হয়। আদর করতে ইচ্ছা হয় না। মায়া হাঁ করে চেয়ে থাকে। সুনীল একটু হেসে জিজ্ঞাসা করে, কি ভাবছেন, আমি কি ভীষণ মানুষ, তাই না? মায়া সায় দিয়ে বলে, সত্যিই তাই ভাবছি। আপনি সত্যিই ভীষণ মানুষ, না আপনার মনের জোরটা ভীষণ? মনের জোরে নিজেকে হয়তো কন্ট্রোল করেন। সুনীল মাথা নাড়ে, না, নিজেকে কন্ট্রোল করতে হয় না। বাড়ির লোকের ন্যাকামি ভালো লাগে না, করব কি? তবে ওদের জন্য এত খাটছেন কেন? সারা দিন আপিস করে ফের এখানে খাটতে আসেন, সে তো ওদেরই জন্য, নাকি? সুনীল একটু হাসে। এ কথা আমিও ভেবেছি, নিজেই জানি না আপনাকে কি জবাব দেব বলুন। তবে আমার মনে হয় একটা কিছু তো করতে হবে মানুষকে, তাই ওদের জন্য খাটছি। আপনি যেমন বিয়ে না করে 5টা কাজ নিয়ে আছেন। বিয়ে করতে চাই না, এটা আমার নিজের রুচি, নিজের সুখ শান্তির হিসাব। আপনার সব হিসাব তো আবার শুধু বাড়ির লোকের সুখের জন্য। সুনীল বলে, তাহলে আপনি যেমন স্বাধীন জীবন ভালোবাসেন, আমিও তেমনই বাড়িতে করতালি করতে ভালোবাসি। তারা দুজনেই ভাবে, সত্যই কি তাই, না আর কোনো মানে আছে তাদের এমন জীবনযাপনের? মায়া ভাবে, বিয়ের নামে না হয় তার এত বিতৃষ্ণা, কিন্তু এমন একটা পুরুষ কি জগতে নেই যার জন্য প্রাণটা তার একটু উতলা হয়? 24-25 বছর বয়স হল, আজও হৃদয়টা যেন ঠান্ডা বরফ হয়ে আছে। অন্যদিকে না হোক, অন্তত বাড়ির মানুষ বাইরের মানুষের হাসি কান্নায় তার হাসি পাক, কান্না আসুক, শাড়ি পরতে, সিনেমা দেখতে, বেড়াতে ভালোবাসুক, আরাম বিলাস পছন্দ করুক। নাকি ওই দিক দিয়ে তার হৃদয়টাও কি সুনীলের মতোই ভোঁতা? সুনীলের সঙ্গেই তো কতকালের পরিচয়, সকলের চেয়ে ঢের বেশি ঘনিষ্ঠতা। এমন সহজভাবে প্রাণ খুলে কথা তো আর কারোর সঙ্গে বলতে পারে না। অথচ এই সুনীলকে পর্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর চেয়ে বেশি কিছু ভাববার চেষ্টা করলে মোটেই জমে না তার ভাবনাটা, একটু রোমাঞ্চ পর্যন্ত হয় না। একটা আতঙ্ক বোধ করে মায়া, একটা অদ্ভুত দুর্বোধ্য কষ্ট অনুভব করে। সুনীল নিজের ঘরে বসে ভাবে, রাত্রের খাওয়া শেষ হয়নি, সংসারের কলরব কানে ভেসে আসে। সত্যি, এটা কার সংসার? কেন সে এই সংসার নিয়ে মেতে আছে? আয় বাড়াবার জন্য সকালে আরেকটা টিউশনি খুঁজছে, অথচ ভালোবাসা তো টের পায় না বাড়ির মানুষগুলির জন্য। তবে কি সে সত্যই সৃষ্টি ছাড়া মানুষ, রক্ত মাংসের তৈরি নিছক একটা যন্ত্র? এমনই একটা বাঁকা যন্ত্র যে তার দেহটার নিয়ম মতো শুধু ভাতের খিদে পায়, অন্য কোনো খিদেই পায় না। একমাত্র মায়া ছাড়া কোনো মেয়ের সঙ্গে মিলতে মিশতে পর্যন্ত তার ভালো লাগে না। কল্পনা আল্পনার বন্ধুরা আসে, চেনা পরিবারের মেয়েরা আসে, কেউ কেউ ভাব করার চেষ্টাও করে তার সঙ্গে। ভাব কিন্তু হয় না কারো সঙ্গেই। বিবাহিতা বয়স্কা মেয়েদের সঙ্গ তবু দুদণ্ড সহ্য করে, কম বয়সী মেয়েদের সম্পর্কে কেমন যেন একটা বিতৃষ্ণা বোধ করে। মায়ার সঙ্গে পর্যন্ত তার শুষ্ক নিরস বন্ধুত্বের সম্পর্ক, বোধহয় ওই জন্যই সম্পর্ক।
মায়ার মেয়েলি ভাব এত কম না হলে ন্যাকামি তাদের আবেগরহিত মেলামেশায় আমদানি করতে চাইলে ওকেও হয়তো সে আর সইতে পারত না। এটা কি বিকার, কোনো মানসিক রোগ? মায়ার মতোই একটা অজানা আতঙ্ক বোধ করে সুনীল। দরজায় দাঁড়িয়ে রেবা বলে, আসবো? পাড়ায় মাস তিনেক হলো বসাকদের বাড়ির একতলায় নতুন ভাড়াটি এসেছে। কল্পনাদের সঙ্গে খুব ভাব জমিয়ে ফেলেছে। সুনীলের সঙ্গে ভাব করারও তার প্রবল ইচ্ছা। অন্য কজনের চেয়ে এই বিষয়ে তার অনেক বেশি অধ্যবসায় দেখা যায়। সুনীল আমল না দিলেও সে দমতে রাজি নয়। বোধহয় খেলা করছে তাকে নিয়ে, ইয়ার্কি জুড়েছে। কতবার তাকে যেতে বলেছে তাদের বাড়ি। সুধীর বলে পাশের একটি ছেলে 4-5 বার যেচে এসে তার সঙ্গে আলাপ করে গেছে, কিন্তু সুনীল একবারও যায়নি। তবু রাত 9টার সময় আবার একলা এসে ঘরের দুয়ারে দাঁড়িয়ে রেবা হাসি মুখে বলছে, আসবো? দরজার কাছে এগিয়ে গিয়ে সুনীল গম্ভীর মুখে বললে, কি খবর? রেবা তার পাশ কাটিয়ে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ে সানন্দে বললে, ভারী সুখবর। বাবাকে রাজি করিয়েছি। কাল টাইপরাইটিং শিখতে আপনার স্কুলে ভর্তি হয়ে যাব। সুনীল উদাসভাবে বললে, বেশ তো। আবার গলা চড়িয়ে বলে, আলপনা, আমি এখন খাবো, জায়গা করো। রেবার সুন্দর চোখ দুটি রাগে ঝলসে উঠে সজল হয়ে আসে। আজ সত্যি অপমানিত হলুম। কিন্তু কি ব্যাপার বলুন তো? ঠিক যেন শত্রু এসেছি। এরকম করেন কেন আমার সঙ্গে? আমি তো কিছু করিনি আপনার। সুনীল বলতে গেল, কি জানেন, কিন্তু কে তখন কার কথা শোনে। রেবা উঠে দাঁড়িয়েছে। জল শুকিয়ে আবার বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে তার 2 চোখে। তীব্র ঝাঁঝের সঙ্গে সে বলে, কতবার বলেছি আপনি আমার দাদার মতো, আমায় আপনি বলবেন না। তুমিটা আর মুখে এলো না আপনার। বেশ তো, সেটা বুঝলাম। আপনি আমার ঘনিষ্ঠ হতে চান না, আমায় পছন্দ করেন না, সেটা 100 বার হতে পারে। কিন্তু কি অপরাধটা আমি করেছি যে সাধারণ একটু ভদ্রতাও বজায় রাখতে পারেন না আপনি? ভদ্রলোকে তাই করে। যাকে ভালো লাগে না তার সঙ্গে ওই ভদ্রতার সম্পর্কটুকুই থেকে যায়। কল্পনা এসে দাঁড়িয়েছিল। চলে যেতে যেতে মুখ ফিরিয়ে রেবা আরেকটু ঝাল ঝেড়ে যায়। বলে, আগেও এরকম অভদ্রতা করেছেন, আমি গায়ে মাখিনি। ভেবেছি অন্য কারণ আছে বোধহয়। আপনার হয়তো মন খারাপ। বিনা কারণে কেউ এরকম অসভ্যতা করে? আপনি কি পাগল? ভেতরে এলে মা জিজ্ঞাসা করে, রেবা তো চটলো কেন রে? সুনীল বলে, খালি ঘরে বসতে বলিনি, তাই অপমান হয়েছে। মেয়েটার কি বুদ্ধি, এত রাতে ফাঁকা ঘরে গল্প করতে এসেছে। মা বলে, তাতে কি হয়েছে? সন্ধেবেলা আশেপাশে আমরা এতগুলি লোক রয়েছি, দুদণ্ড কথা বলতে গেলে কি হয়? ও সেরকম মেয়ে নয়, ওটুকু বুদ্ধি বিবেচনা ওর আছে। ভদ্রলোকের মেয়ে কথা কইতে ঘরে গেছে বলে অপমান করে তাড়িয়ে দিলি? মার ভৎসনাতেও বড্ড ঝাঁঝ ফুটে আজ। অনেক রাত্রি পর্যন্ত সেদিন ঘুম আসে না। ওই দুর্বোধ্য আতঙ্কের চাপটা যেন বেড়ে গিয়েছে।
কোনো সঙ্গত যুক্তি সত্যই খাড়া করা যায় না রেবাকে অপমান করার সপক্ষে। স্বেচ্ছায় বিচার বিবেচনা করে যদি সে এটা করত, অথবা নারীকে নরকের দ্বার ভেবে করত, তাহলেও একটা মানে থাকতো তার কাজের। এমন তো কিছু রেবা সত্যি করেনি যাতে তার রাগ বা বিতৃষ্ণা জাগা উচিত। তার গায়ে ঢলেও পড়েনি, আর তার সঙ্গে কোনো ছ্যাবলামিও জুড়ে দেয়নি। আর 5 জনের সঙ্গে সে যেভাবে মেলামেশা করে, তার সেকেলে মা পর্যন্ত আজকাল যেরকম মেলামেশায় কোনো দোষ খুঁজে পায় না, তার সঙ্গেও সেইভাবেই মিলতে মিশতে চেয়েছে রেবা, ভদ্রভাবে, স্বাভাবিকভাবে। এতই খারাপ লাগলো সেটা তার, যে ওকে অভদ্র অসভ্যের মতো অপমান না করে পারল না। এ তো তারই অসংযম। পাগল না হোক, সে নিশ্চয়ই ভয়ানকভাবে বিকারগ্রস্ত। সে নিশ্চয়ই কোনো কঠিন মানসিক রোগে ভুগছে। জীবন সম্পর্কে তার সব ধারণা ভুল, হিসাব নিকাশ ভুল। লোকে ঠিক কথাই বলে, সকলের হৃদয় আছে, শুধু তার নেই। সেই একমাত্র অস্বাভাবিক। অত্যন্ত ভীরু ক্ষীণ একটা আওয়াজ যেন কানে আসে। প্রথমটা ধরতেই পারে না সুনীল। তারপর সচেতন হয়ে টের পায় খোলা জানালায় বাইরে দাঁড়িয়ে কল্পনা মৃদু স্বরে ডাকছে, দাদা। সুনীল দরজা খুলে বলে, কি হলো? কল্পনা বলে, কেন মিছে ভাবছ? অপমান করেছ, বেশ করেছ। তুমি তো আর ডেকে আনোনি। ও যেচে যেচে কেন আসে তোমার কাছে? তার ইচ্ছা অগ্রাহ্য করে কেঁদে কেটে ভূপেশের কাছে বাড়তি টাকা নিয়ে কল্পনা নিজের পছন্দসই কাপড়খানা কিনেছিল। রোজ যে দাদা রাত 10টা না বাজতেই আলো নিবিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে, সেই দাদা আজ আলো নিবিয়ে শুতে পারছে না দেখে সেই কল্পনায় মরিয়া হয়ে উঠে এসেছে দাদাকে একটু স্নেহ জানাতে, হয়তোবা স্নেহ জানিয়ে ঘুম পাড়াবার আশা নিয়েও। সুনীল আজ মিথ্যা বলে। তার অনিদ্রার কারণ যে রেবা সংক্রান্ত ঘটনা নয়, সংসারেরই চিন্তা, এই মিথ্যাটা। আমি খরচের হিসেব করছিলাম। খরচ তো বেড়েই চলেছে। সামনের অঘ্রাণে তোর তো বিয়ে দেব। জমা থেকে খরচ করলে হবে কি করে? কল্পনা স্তব্ধ হয়ে থাকে, মুখ কালো হয়ে যায় তার। খরচ তোরা কমাতে দিবি না, আর বোধহয় কমানোও যায় না খরচ। তাহলে অন্যভাবে বস্তিতে গিয়ে বাঁচার ব্যবস্থা করতে হয়। তার চেয়ে আমি ভাবছি কাল থেকে সকালেও একটা টিউশনি করব। 2টো অফার পেয়েছি, কোনটা নেব তাই ভাবছিলাম। কল্পনার মুখ একটু হাঁ হয়ে গেছে। আমার শরীরটা খারাপ হয়ে গেছে নাকি রে? ঠিক মতো খাচ্ছি তো? কল্পনাও হঠাৎ যেন তার কথার জবাবেই কেঁদে ফেলে। কিন্তু এ তো তারও জানা কথাই যে সুনীলের কাছে কান্নার মানে আছে, কিন্তু বিশেষ কোনো দাম নেই। তাই প্রাণপণে কান্না চেপে 2-1বার গলা ঝেড়ে সে স্পষ্ট ভাষায় বলে, দাদা, কাল থেকে তুমি যদি আমায় জুতো মারো, লাথি মারো, আমি জানবো আমার কোনো রোগ সারাতে জুতো মেরেছ, লাথি মেরেছ। তুমি আমার ভার বইছ, আমি তোমার ঘাড়ে চেপে রয়েছি। এটুকুও খেয়াল হয়নি একদিন। কল্পনার এই ভাবপ্রবণতায় আতঙ্ক যেন আরো একটু বেড়ে যায় সুনীলের। কিন্তু বিছানায় বসে আর সে প্রশ্রয় দেয় না তার এই আতঙ্ককে। আপিসের এক চেনা লোকের কাছ থেকে স্বাস্থ্য ও মানবিকতা বিষয়ক এক ব্যক্তিগত বই এনেছিল, যা কিনা সাধারণের জন্য লেখা, বড় একজন বৈজ্ঞানিকের লেখা বই।
কদিন পড়বার সময় হয়নি। বিজ্ঞানের কথা পড়তে ভালোই লাগে। অনেক অজানা কথা, আশ্চর্য অদ্ভুত কথা জানতে পারি, কিন্তু তার নিজের সমস্যার কোনো হুদিশ পায় না। তবে পড়তে পড়তে একসময় ঘুম এসে যায়। সকালে টিউশনির সন্ধানে যায়। দু জায়গায় যাবে। প্রথম বাড়িটি বেশি দূরে নয়, মিনিট 5 পথ। চেনা লোকের মুখে জেনেছিল ওদের মাস্টার চাই। আর দ্বিতীয় বাড়িটি বেশ কিছুটা দূরে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিল। উচ্চ না হলেও যাদব পদস্থ চাকুরে। পরিচয় না থাকলেও পথে বাজারে বাসে অনেকবার দেখা হয়েছে। মুখ চেনা দুজনেরই। সুনীল বললে, বিপিনবাবুর কাছে শুনেছিলাম আপনার একজন মাস্টার মশাইয়ের দরকার। যাদব অমায়িকভাবে বলে, হ্যাঁ, বিপিনবাবু আপনার কথা বলেছেন। আসুন, বসুন। উমা, 1 কাপ চা এনো তো। আমি চা খাই না। 12-13 বছরের একটি ছেলে পড়ছিল। পড়ার টেবিলের অন্য পাশে বসেছিল রেবার বয়সী উমা। রেবার চেয়েও সুশ্রী আর একটু ঢ্যাঙা। সুনীলের সঙ্গে চমৎকার মানায়। উমা খুশি হয়ে বলে, চা খান না তো? বেশ করেন। দেখলে তো বাবা, ওর কাছে শেখো। ঘন্টায় ঘন্টায় চা খাওয়া কমিয়ে দাও, পেট ভালো থাকবে। বেশ তো, শেখা যাবে। এখন কাজের কথাটা বলি। আমার মেয়েই ওকে একদিন পড়াচ্ছিল। নিজে ম্যাট্রিক পর্যন্ত পড়েছে। এখন আর পেরে উঠছে না, তাই একজন লোককে রাখবো। এই বাজারে আরেকটা খরচ বাড়ল, কি আর করা যায়। সকালে 1 ঘন্টা পড়াবে। আমি সুনীলের মুখের দিকে চেয়ে খানিক ইতস্তত করে হঠাৎ যেন মরিয়া হয়ে বলে ফেলে, আমি 30 টাকা দেব। উমা সাগ্রহে বলে, কাল পরশুই আরম্ভ করুন। বেচারার বড় অসুবিধা হচ্ছে। এই গেল প্রথম বাড়ি। দ্বিতীয়টি বাগানওয়ালা মস্ত বাড়ি। দেখেই বোঝা যায় মালিক পয়সাওয়ালা লোক। গেটে দারোয়ান ছিল। খবর পাঠিয়ে হুকুম আনিয়ে ভেতরে ঢুকতে হয়। মোটা সোটা ফর্সা সুন্দরী সুসজ্জিতা একটি মেয়ে বলে, বসুন। এত সকালেই আপনারা আসতে আরম্ভ করলেন? আসলে আপিস যেতে হবে তো। সুনীলের নাম শুনে এক বান্ডিল দরখাস্ত থেকে তার নামটি বেছে নিয়ে মেয়েটি বললে, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম। আমার নাম নন্দা দেবী। এই যে আপনি লিখেছেন আপনি আনম্যারিড, কিন্তু বড় একটা ফ্যামিলি চালান, এটা আরেকটু খুলে বলুন তো। সব শুনে নন্দা বললে, 1 ঘন্টা পড়াবেন, আমরা 25 টাকা দেব। 1 কাপ চা, বিস্কুট আর টোস্ট। আবার সুনীল বললে, আমি চা খাই না। নন্দা আশ্চর্য হয়ে বলে, সে কি, সবাই চা খায়, আপনি খান না কিরকম? 1 কাপ দুধ পাই না, চা খাবো কেন? একটু দুধ যে পায় না তার কি চা খাওয়া উচিত? বড় খারাপ নেশায় দাঁড়ায়। ভাতের খিদে চা খেয়ে মেটানো যায়, তাই না এত আদর? নন্দা একটু ভেবে প্রশ্ন করে, আপনি কি তাহলে আসবেন কাল থেকে? অর্থাৎ তাকে পছন্দ হয়েছে। সুনীলকে একটু ভাবতে হয়। যাদবের বাড়ি কাছে আর বেতন 5 টাকা বেশি। এখানে অনেকটা পথ হেঁটে আসতে হবে, নয় বাসের পয়সা যাবে। কিন্তু তবু ভেতর থেকে জোরালো একটা তাগিদ আসে, এই কাজটাই ভালো, এটা নিয়ে নাও।
সুতরাং সুনীল বলে, তাই আসব, মাইনেটা 30 করতে পারবেন না? এখন পারছি না, পড়ান, পরে বিবেচনা করব। সুনীল ভাবে, পরে মানে 8-9 মাস পরে তার ছাত্র পরীক্ষায় কেমন ফল করে তাই দেখে। পরদিন মায়া জিজ্ঞাসা করে, কিন্তু কেন কেন যাদবের বদলে নন্দাদের বাড়ির কম মাইনের বেশি অসুবিধার কাজটা নেওয়া? নিজেকেও এই প্রশ্নই করে সুনীল। প্রশ্ন করতেই হবে, সোজা বাস্তব একটা হিসাব নাকচ করে দিলে তার মানে খুঁজতেই হয়। মায়াও প্রশ্ন করে, কেন? ওরা বড় লোক, হয়তো কোনো সুবিধা করে দেবে, এই প্রত্যাশা করছেন? সুনীল বলে, বড় লোক বলেই প্রত্যাশা কম করছি। খুব কৃপণ, ছেলের বাবাকে চোখেও দেখলাম না, মেয়েই সব, খুব হিসেবি পাকা মেয়ে। মায়া একটু হাসে, মেয়েটাকে পছন্দ হয়েছে বলে? ওরে বাবা, ওই মেয়ে আমায় পাত্তা দেবে? সুনীলও হাসে, আপিসের বড় বাবুর মতো 25 টাকার মেহনত আদায় করে ছাড়বে? মায়া খানিকক্ষণ চেয়ে থাকে, তাহলে ওই জন্যই এই কাজটা নিয়েছেন? ওদিক দিয়ে কোনো ভয় নেই, আপনাকে পাত্তাও দেবে না? সুনীল নির্বাক হয়ে চেয়ে থাকে। মায়া আবার বলে, যাদববাবুর মেয়ের বেলা তো ভয় আছে, তার ওপর আবার বিয়ের যোগ্যী মেয়ে, বয়সী চেহারায় আপনার সঙ্গে খাসা মানায়। সুনীল নির্বোধের মতো চেয়েই থাকে। মায়া আর হাসে না, তাকেও খুব বিচলিত বলেই মনে হয়। মৃদু স্বরে সে যেন নিজের মনেই বলে, এবার বুঝেছি আপনার ব্যাপারটা। আপনার হলো ফাঁদের ভয়, আপনি ফাঁদটাকে এড়িয়ে চলেন। সুনীল বললে, কিন্তু কেন? এটা কি আমার কোনো রোগ বা বিকার? রোগ বিকার কেন হবে? আপনার ধাতটাই ওরকম। তখনকার মতো মায়ার কথাটা খুব মনে লাগে। তার ধাতটাই ওরকম, সে অস্বাভাবিক বা বিকারগ্রস্ত নয়। কিন্তু জিজ্ঞাসার জের কি এত সহজে মেটে এ জগতে? ধীরে ধীরে আবার প্রশ্ন জাগে, কেন তার ধাতটাই এই রকম? ছেলে খোঁজা হচ্ছিল অনেক দিন ধরে। দুটি লাগসই ছেলে জুটেও যায়। কল্পনা আর আলপনা দুজনকেই সুনীল একদিনে পার করে দেয়। ভূপেশ বলেছিল, টাকা? সুনীল বলেছিল, জোগাড় করব। মোটা টাকাটাই দেয় মায়ার বাবা ধীরেন। বলে, মায়ার বিয়ের জন্য জমা ছিল, তা তোমার বোনের বিয়েতেই লাগুক। ব্যাংকেও পড়ে থাকা যা, তোমার কাছে থাকাও তাই। তুমি ব্যাংকের রেটেই সুদ দিও। দুইটি বয়স্থা বোন বিদায় হলো, কিন্তু ঘাড়ের বোঝা হালকা হলো না সুনীলের। শুধু আশা এই যে পরে একদিন বোঝা হালকা হবে, ধারটা যেদিন শোধ হয়ে যাবে। যত দূর সম্ভব চুলচেরা হিসাবে সুনীল বোন দুটির জন্য যে টাকা ধার করে, সেই পরিমাণ টাকা সে ঋণ শোধের জন্য সব মিলিয়ে মাসের খরচ থেকে কেটে নেয়। যেমন চলছিল সংসার তেমনই চলে। মায়ার বাবা ধীরেন বলে, এত ব্যস্ত কেন? আরো কম করে দিলেও পারো, আমার তো আর আপদ নেই। সুনীল বলে, না, কম দিয়ে কাজ নেই।
বোনেরা যেটুকু রেহাই দিয়েছে অন্যেরা তা শুষে নেবে। তার চেয়ে ধার শোধ হোক, এতেও কম দিন লাগবে না। একদিন দেখা যায় বাড়ির মধ্যে তুমুল তামাশা শুরু হয়েছে। ছোট ভাই অনিলের নাকি টাকা লাগবে। সঙ্গে চলছে ভূপেশের তুমুল চিৎকার। সকালবেলা সুনীল টিউশনি পড়িয়ে ফিরেছে। ভূপেশের তিরস্কারে অনিল গলা ফাটিয়ে চেঁচায়, বেশ করি সিগারেট খাই, সিনেমা দেখবো, সিগারেট খাবো, সব করব, সবাই করে, আমি কেন করব না? দাদা যেমন সংসারের মেশিন হয়েছে, আমিও কি মেশিন হব নাকি? আমার হাত খরচা দেবে না তোমরা? এ কি আবদার নাকি? ভূপেশ তর্জন গর্জন করে। সুনীল শুধু বলে, তোমায় তো হাত খরচা দেওয়া হয়। ওতে হবে না। তোমায় জিজ্ঞেস করেই তো তোমার হাত খরচার হিসেব করেছিলাম। অনিল গোমড়া মুখে কোনো উত্তর দেয় না। সুনীল উদাসভাবে বলে, ফার্স্ট ইয়ারে ছোট ছিলে, সেকেন্ড ইয়ারে উঠেই বড় হয়ে গেছো। বেশ, হাত খরচ বাড়াতে না বলেই চেঁচামেচি শুরু করে দিয়েছো। চাইলে তো পাই না। মিছে কথা বলো না অনিল, আমার কাছে চাওনি তুমি। যা দরকার সব পাচ্ছ, হাত খরচ দরকার হলে পাবে না কেন? অনিল মরিয়া হয়ে বলে, আমার আজকেই 3টে টাকা চাই। চাই বললেই হয় না, সেটা জানো তো। কেন চাই সেটা বলতে হবে। সত্যি যদি দরকার থাকে দেব। একজন বন্ধুকে সিনেমা দেখাবার নেমন্তন্ন করেছি। সুনীল মাথা নাড়ি, তাতে 3 টাকা লাগে না। আমার একজন মেয়ে বন্ধু। আচ্ছা, মেয়েটির বাড়িতে জানে? জানে। সুনীল সব শুনে তাকে 3টি টাকা দেয়। ভূপেশ ক্ষুব্ধ চোখে চেয়ে থাকে। সুনীলের কাছে কোন খরচটা জরুরি কোনটা নয় মাথা মুন্ডু বোঝা সত্যিই দেয়। অনিল চলে যেতেই ভূপেশ বলে, এটা তোমার উচিত হলো না? সংসারে কত কি হচ্ছে না, ওকে তুমি মেয়ে বন্ধু নিয়ে সিনেমা দেখার জন্য টাকা দিয়ে দিলে। সুনীল বলে, উপায় কি? সে শিক্ষা তো দেননি, আমাকেও দিতে দেবেন না। নিয়ে যাবে বলেছে, এখন না নিয়ে গেলে বিশ্রী রকম লজ্জা পাবে, মনটা বিগড়ে যাবে। বাধ্য হয়েই দিতে হলো। মুখে যাই বলুক, মনে কিন্তু দ্বিধা থেকে যায়। হিসেব কি ঠিক হয়েছে? ধমকে দেওয়াই কি উচিত ছিল? তারও সব বালাই নেই বলে সে তো মেয়ে বন্ধু থাকার আনন্দ, তাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আনন্দের প্রয়োজন বাতিল গণ্য করতে পারে না অন্যের জীবনে। বাঁচা তো যায় জীবন থেকে অনেক কিছুই ছাঁটাই করে। আশেপাশে কত চাকুরের সব রকম বাহুল্য বর্জিত রুক্ষ সাদামাটা জীবন, কষ্টকর জীবন। অলিতে গলিতে বস্তি কলোনিতে কত অসংখ্য মানুষ প্রাণপণ কোনো রকমে শুধু বেঁচেই আছে, কিন্তু তার তো সে অজুহাত নেই। সামান্য হলেও মানুষের মতো বাঁচার জন্য দরকারি কিছু কিছু বাহুল্য বজায় রাখতেই তো সে সকালবেলা টিউশনই নিয়েছে। অনিলের একটু আনন্দ পাওয়ার দাবি সে অগ্রাহ্য করবে কোন মুখে? মায়া সব শুনে বলে, সত্যি, আমি অবশ্য অন্য দিক দিয়ে ভাবছিলাম। অনিলের মেয়ে বন্ধুটিকে জানেন? আমাদের ছায়া। তাই নাকি? মা আজ আগে থেকেই মেজাজ কড়া করে এসে আমায় বললে, শোন, অনিল ছায়াকে সিনেমায় নিয়ে যেতে চায়। আমরা অনুমতি দিয়েছি, তুই যেন আবার বারণ করিস নে। তোর তো আবার সব বিষয়েই কড়াকড়ি আর বাড়াবাড়ি। এই বলে মায়া চিন্তিতভাবে তাকায়, বলে,
অথচ সত্যি আমি কড়াকড়ি কিন্তু করি না। বাড়াবাড়ি করলে কে শুনছে আমার কথা? আপনার তবু জোর আছে, আপনার রোজগারে সংসার চলে। আমি তো সত্যি স্বাধীন নই। বাবার ছেলে নেই বলেই যেটুকু ভোগ করছি। আমার স্বাধীনতা মানেই শেষ পর্যন্ত বাবার ইচ্ছা আর অনিচ্ছা। আমি আজ ভাবছিলাম, এই স্বাধীনতা হারাতে আমার তবে এত ভয় কেন? বাপের চেয়ে স্বামীর ওপরেই বরং বেশি জোর খাটানো চলে। সুনীল বলে, হ্যাঁ, জোর থাকলে চলে বই কি। আমিও ঠিক তাই ভেবেছি, তবে জোর খাটবে না এটাই আমার আসল ভয়। আমার স্নেহ মমতা আছে কি নেই বাবা তা দেখতে আসবে না, কিন্তু স্বামী তো আর ছেড়ে কথা কইবে না। তার পাওনা তাকে দিতেই হবে। আমি জানি সে সাধ্য আমার নেই। বাবার সঙ্গে মানিয়ে চলেছি, কিন্তু স্বামীর সঙ্গে মানবে না। আমার ভয়ের কারণটাই হলো এই। কেমন, ঠিক না? এতদিনে নিজের হৃদয়ে মনের গভীর রহস্য ব্যক্ত করতে পেরেছে মায়া সুনীলের কাছে। বেশ খুশি মনে হয় তাকে। কিন্তু সে ভড়কে যায় সুনীলের প্রশ্নে। বনবে না ধরে নিচ্ছেন কেন? বাবার যা কিছু আছে অর্ধেক পাবেন, আর বাবাকে যেটুকু মানেন সেটুকু মেনে চললেই অনেক স্বামী কৃতার্থ হয়ে যাবে। মায়া মাথা নাড়ে। সে তো অন্যভাবে মানিয়ে চলা। আমি জানি আমি কিছুতেই পারবো না। ভাবলেও বিশ্রী লাগে, গা ঘিন ঘিন করে। আমার মধ্যে কোনো রসকস নেই। কেন নেই? মায়া বিব্রতভাবে হেসে বলে, যা, আপনি সব গুলিয়ে দিলেন। ভাবছিলাম আসল ব্যাপারটা বুঝি স্পষ্ট বুঝে গিয়েছেন। তা তো নয়। রসকস নেই কেন সেটাই আপনার আসল প্রশ্ন। সবার আছে, আমার নেই কেন? সুনীল বললে, আমারও কিন্তু নেই। সেদিন ছিল ছুটি। একরকম কিছু না ভেবেই সুনীল প্রস্তাব করে, বহুদিন সিনেমা দেখি না, যাবেন? বেশ তো, চলুন না। ছায়া আর অনিল কোনটায় গেছে জানেন? সেখানে গেলে হয়তো জানা যেত ওদের কিরকম ছবি পছন্দ। ছবিগুলি শুনছি নাকি যাচ্ছে তাই হচ্ছে। মায়া বলে, ছায়াকে জিজ্ঞেস করেছিলাম ওর কোন চেনা মেয়ে দেখেছে। সে নাকি বলেছে ছবি ভালো নয়, কিন্তু বেশ মজার ছবি। ও, তাহলে তো হাসির ছবি হবে, হালকা ভাঁড়ামির ছবি। তবু চলুন, দেখে আসি। অনিল আর ছায়া দেখেছে বিকালের শো। চৈত্রের মাঝামাঝি, বেলা খানিকটা বড় হয়েছে। ভিড়ের সঙ্গে বাইরে বেরিয়ে অনিল ক্ষুব্ধ স্বরে বলে, এখনই বাড়ি ফিরতে হবে। কবে পাশ করব, চাকরি পাবো, তবে দুটো টাকা পাবো। এমন রাগ হয় ভাবলে। ছায়া হাতের একগাছি চুড়ি খুলে তার হাতে তুলে দেয়। কথা বলতে গিয়ে চাপা উত্তেজনা আর আবেগে তার গলা কেঁপে যায়। মরে গেলেও বাড়ি যাব না এখন, এটা বিক্রি করো। অনিল বললে, বাড়িতে কি বলবে? বলবো হারিয়ে গেছে। অনিলের বিবেক নয়, পৌরুষে একটু বাধে। ইতস্তত করে বলে, তোমার চুড়ি বিক্রি করে। ছায়া ফুঁসে উঠে বলে, তোমার টাকা আর আমার চুড়িতেই তফাৎ আছে বুঝি? ছবিতে দেখলে না মেয়েটা কিভাবে। এ যুক্তির পরে আর কোনো কথা চলে না। সন্ধ্যাবেলা সেই ছবি দেখতে যায় সুনীল আর মায়া। শো ভাঙবার পর ভিড়ের সঙ্গে রাস্তায় নেমে এসে তারা দুজনেই যেন হাঁপ ছাড়বার জন্য
খানিকক্ষণ বাক্যহারা হয়ে থাকে। শেষে মায়া বলে, গা ঘিন ঘিন করছে, বাড়ি গিয়ে হাজার নাইলেও তা কাটবে না। ঠিক যেন দেশের বাড়ির বাথরুমের মধ্যে গড়াগড়ি দিয়ে এলাম। সুনীল বলে, সে গা ঘিন ঘিন দু একবার সাবান ঘষে নাইলেই কেটে যাবে। কি আর করা যাবে, এরা যে চোখ দিয়ে কান দিয়ে মনে প্রাণে ইঞ্জেকশন দিয়ে ছড়িয়ে দিচ্ছে ঘেন্নার জিনিস। বাড়ি যেতে পারবো না, চলো একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসি। লেকে যাবে? না, ভালো লাগছে না। নদীর ধারে যাই, চলো। চলো। সুনীল বলে, ট্রামে বাসে যেতে হবে, কিন্তু ট্যাক্সির টাকা নেই। ট্রামে বাসে যাওয়াই ভালো, 10টা ভালো মানুষের সাথে গা ঘেঁষাঘেঁষি করে একটু স্বস্তি পাব। সত্যি বলছি তোমায়, সিনেমায় ভিড় যদি না হতো, রাগের মাথায় জ্ঞান হারিয়ে আমি একটা কেলেঙ্কারি করে বসতাম। নদী মানে কলকাতাওয়ালি গঙ্গা। সুনীল বাসের ডান্ডা ধরে ঝুলছিল। শহরতলিতে বাস হালকা হলে সে লেডিজ সিটেই মায়ার পাশে বসবার সুযোগ পায়। পায় শুধু এই জন্য যে এ পাশের লেডিটির বয়স 60 পেরিয়ে গিয়েছে। সুনীল খেয়াল করিয়ে দেবার জন্য বলে, ফিরতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। মায়া বললে, ছেলে মানুষই করো না, রাত হলে হবে। গঙ্গার গা ঘেঁষে মাটিতেই তারা বসে। জীবন্ত বড় নদীর যে ব্যাপ্তি, তার একটা বিশেষ প্রভাব আছে, সম্পূর্ণ নিজস্ব প্রভাব। সীমাহীন সমুদ্র মনকে বিস্ময়ে উতলা করে তোলে। জীবনের অসীম বৈচিত্র্য ভুলিয়ে মনে পড়িয়ে দেয় শুধু পৃথিবীর সঙ্গে জীবনের সীমাবদ্ধ সম্পর্ক। গ্রহ তারা ভরা মহাশূন্যের মানে বোঝার সঙ্গে জীবনের মানে খোঁজা জড়িয়ে দিতে আকুলি বিকুলি করে প্রাণটা। কিন্তু নদীর এপার থেকে দেখা যায় দূরের ওই তীর, যে তীরে দেখা যায় মানুষ ফেঁদে রেখেছে ঘর বাড়ি কারখানা। চোখের সামনে দিয়ে নদীর বুকে চলাচল করে নৌকা ভরা মানুষ, আর মাল বোঝাই নিয়ে নৌকা স্টিমার। নদীর প্রসার তাই ব্যাকুল করে না, এনে দেয় শান্ত উদারতা। মায়া হঠাৎ বলে, তুমিও টের পাওনি, আমিও পাইনি। এ যেন এক আজব কাণ্ড মনে হচ্ছে। সুনীল বলে, মোটেই না। জীবনকে আমরা সস্তা ভাবতে পারি না, করব কি? আমরা ধরেই রেখেছি ওরকম হালকা ভাব যখন আসছে না, আমাদেরও সব বালাই নেই। মায়া একটু হাসে। আসলে তুমিও জানতে আমি তোমার ঘর করতে যেতে পারবো না। তুমিও দায়ে ফেলে এসে বাবার ঘর জামাই হবে না। কাজেই আমরা টের না পেয়েই খুশি থেকেছি। সুনীলও হাসে। আর অন্য কারো কথা ভাবতে গিয়ে নিজেদের মধ্যে সাড়া পাইনি। ভেবেছি আমরা খাপ ছাড়া, সস্তা নই বলে আফসোস করেছি। দুজনের হাসি একসঙ্গে মিলিয়ে যায়। সুনীল বলে, কিন্তু এ তো ভারী বিপদ হলো। আমার ভাই আর তোমার বোনের কাছেও জীবনটা যদি এমন খেলো হয়ে যায়। তারা চিন্তিতভাবে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে। শুনছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প ভূতা। গল্প পাঠে আমি রিয়া।
আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। সেখানেও আসতে চলেছে বেশ কিছু নতুন গল্প, সেখানেও ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।